ভাবুন একবার, ছাত্রজীবনেই এমন মারাত্মক অভিযোগ। এখান থেকে কিন্তু ওর রাজনৈতিক জীবনের শুরু, যা প্রথম থেকেই ছিল হাই স্টেক্স, মানে খুবই ঝুঁকিপূর্ণ। এই একটা ঘটনাই যেন বুঝিয়ে দিচ্ছিল যে সামনের পথটা কতটা নাটকীয় হতে চলেছে। একদিকে শিক্ষিত লেখক পরিবার আর অন্যদিকে আসাম আন্দোলনের সেই উত্তাল সময়। এই দুই ভিন্ন জগতের মধ্যে থেকেই হিমন্ত বিশ্ব শর্মার উত্থান। তিনি কিন্তু কলম নয়, বেছে নিয়েছিলেন সরাসরি প্রতিবাদের রাস্তা। অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন বা আশুর হাত ধরে রাজনীতিতে পা রাখেন। ওনার রাজনৈতিক জীবনের শুরুটাই দেখুন না, কি সাংঘাতিক নাটকীয়। একদিকে টাডার মতো ভয়ঙ্কর সব অভিযোগ উঠছে, আবার ঠিক তেমনই অবাক করা ব্যাপার হলো সেই মামলার ফাইলগুলোই থানা থেকে উধাও হয়ে যাচ্ছে। এখান থেকে ওনার রাজনৈতিক খেলার ধরনটা বেশ স্পষ্ট হয়ে যায়। আচ্ছা, এই টাডা আইনটা যে ঠিক কতটা কড়া ছিল সেটা একটু বোঝা দরকার। সেই সময় ওর বিরুদ্ধে অভিযোগটা ছিল যে উনি নাকি জঙ্গি সংগঠন উলফার জন্য ব্যবসায়ীদের থেকে জোর করে টাকা তুলতেন। বুঝতেই পারছেন অভিযোগগুলো ঠিক কতটা গুরুতর ছিল। আর এখান থেকেই আমরা একটা প্যাটার্ন দেখতে পাই, একটা জিনিস যা ওর রাজনৈতিক জীবনে বারবার ফিরে আসবে। আর সেটা হলো দরকারের সময় গুরুত্বপূর্ণ আইনি কাগজপত্র হাওয়া হয়ে যাওয়া। টাডা মামলার ফাইল দিয়ে যার শুরু। কংগ্রেসে যোগ দেওয়ার পর মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের আন্ডারে ওর উত্থান ছিল দেখার মতো। একজন সাধারণ মন্ত্রী থেকে উনি হয়ে ওঠেন রাজ্যের সবথেকে পাওয়ারফুল একজন ব্যক্তিত্ব। এতটাই যে লোকে তখন ওকে আড়ালে সুপার সিএম বলতো, মানে সরকারটা আসলে উনিই চালাতেন। শুধু একবার দেখুন কোন কোন দপ্তর ছিল ওর হাতে। অর্থ, স্বাস্থ্য, শিক্ষা, গুয়াহাটির উন্নয়ন, রাজ্যের সবথেকে জরুরি আর টাকার দপ্তরগুলো ছিল ওরই নিয়ন্ত্রণে। আর এটাই ওকে কার্যত এক ছত্রক্ষমতার অধিকারী করে তুলেছিল। প্রথম বড়সড় দুর্নীতির অভিযোগটা যখন এলো, তার অঙ্কটা শুনবেন, ১,০০০ কোটি টাকা। অভিযোগ ছিল সরকারি টাকা নাকি হাওয়ালার মাধ্যমে সোজা জঙ্গি গোষ্ঠীর কাছে পৌঁছে যেত। আর সেই সময় স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে ছিলেন স্বয়ং হিমন্ত। বিতর্ক কিন্তু এখানেই থামেনি। এরপরই সামনে আসে সারদা চিটফান্ড কেলেঙ্কারি। সারদার মালিক সুদীপ্ত সেন সরাসরি অভিযোগ করেন যে হিমন্ত বিশ্ব শর্মা নাকি তার থেকে ৩ কোটি টাকা নিয়েছিলেন। মানে বিতর্কের তালিকাটা ক্রমশ লম্বাই হচ্ছিল। আসলে এত ক্ষমতার পরেও ওনার ইচ্ছেটা ছিল মুখ্যমন্ত্রী হওয়ার। আর ঠিক এখানেই লাগল সংঘাত। তরুণ গগৈ চাইছিলেন তার ছেলেকে এগিয়ে দিতে। শেষে রাহুল গান্ধীর সাথে একটা বৈঠকের পর হিমন্ত বিশ্ব শর্মার জন্য কংগ্রেসের দরজাটা কার্যত বন্ধই হয়ে যায়। এরপরই আসে সেই নাটকীয় মোড়টা, যে বিজেপির তিনি ছিলেন সবচেয়ে বড় সমালোচকদের একজন, সেই দলই তিনি যোগ দিলেন। এটা ছিল একটা মাস্টার স্ট্রোক। কিন্তু কিভাবে ঘটল ব্যাপারটা, চলুন দেখি। এর থেকে বড় আইরনি আর কি হতে পারে বলুন তো। বিজেপির বড় বড় নেতারা যেমন সর্বানন্দ সোনোয়াল বা কিরেন রিজিজু প্রেস কনফারেন্স করে যাকে মূল সন্দেহভাজন বলছেন, ঠিক তার পরের দিনই তিনি সেই দলে যোগ দিচ্ছেন। ওর মতাদর্শের পরিবর্তনটা ঠিক কতটা হয়েছিল তাই দুটো কথা শুনলেই পরিষ্কার হয়ে যায়। যিনি একসময় নরেন্দ্র মোদীর কট্টর সমালোচক ছিলেন, তিনি রাতারাতি হয়ে গেলেন হিন্দুত্বের একজন বড় মুখ, মানে যাকে বলে একেবারে ১৮০ ডিগ্রি ভুল বদল। আর দল বদলের পরেই আবার সেই একই ঘটনা। মনে আছে তো সেই ফাইল উধাও হওয়ার ব্যাপারটা? এবারও ঠিক তাই হল। লুই বার্জার কেলেঙ্কারির তদন্তের ৭টা ফাইল গায়েব হয়ে গেল। আর তারপর সে কেলেঙ্কারির তদন্ত একরকম থেমেই গেল। ওকে, তো কংগ্রেস পর্ব শেষ, বিজেপিতে আসা হলো। এবার মুখ্যমন্ত্রী হিসেবে তার সময়টা কেমন ছিল? এই সময়টা ছিল কট্টর হিন্দুত্ববাদী নীতি, প্রচুর বিতর্কিত সিদ্ধান্ত আর স্বজনপ্রীতির অভিযোগে ভরা। চলুন কয়েকটা উদাহরণ দেখে নিই। এই অভিযোগগুলো একটা অদ্ভুত প্যাটার্ন দেখায়, যেখানে মনে হচ্ছে যে সরকারি সিদ্ধান্ত থেকে সরাসরি ওন পরিবারের ব্যবসা লাভবান হচ্ছে। তবে সবথেকে অবাক করা ঘটনাটা হলো ফ্লাইওভার নিয়ে। ভাবুন, একটা ফ্লাইওভার উনি নিজে উদ্বোধন করে দিয়েছেন, তার ৫ মাস পর সেই উদ্বোধনেরই টেন্ডার দেওয়া হচ্ছে ওন এক আত্মীয়র কোম্পানিকে। এই সংখ্যাগুলো দেখুন। উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর পুলিশি এনকাউন্টার আর তাতে মৃত্যুর সংখ্যা দুটোই কিন্তু সাংঘাতিকভাবে বেড়ে যায়। এতটাই যে সুপ্রিম কোর্টকেও উদ্বেগ প্রকাশ করতে হয়। প্রশ্ন ওঠে, একটা নির্দিষ্ট সম্প্রদায়কে কি টার্গেট করা হচ্ছে? শুধু তাই না, রাজ্যের প্রায় সব সমস্যার জন্য উনি একটা সহজ সমাধান বের করেছেন। দোষ ছাপিয়ে দাও অভিবাসী মুসলিমদের ওপর। তার জন্য ল্যান্ড জিহাদ বা ফার্টিলাইজার জিহাদের মতো নতুন নতুন শব্দও তৈরি করেছেন। এমনকি বাজারে সবজির দাম বাড়ার জন্য উনি মিয়া বিক্রেতাদের দায়ী করেছেন। তো এত কিছু দেখার পর, এতগুলো ভোল বদলের পর একটা খুব স্বাভাবিক প্রশ্ন কিন্তু মনে আসে, ওন আসল রাজনৈতিক পরিচয়টা ঠিক কি? তাহলে আসল হিমন্ত বিশ্ব শর্মাটা কে? আসুর সেই অসমিয়া জাতীয়তাবাদী নেতা, নাকি কংগ্রেসের ধর্মনিরপেক্ষ মুখ, নাকি বিজেপির কট্টর হিন্দুত্ববাদী নেতা, নাকি ওনার আসল পরিচয়টা হলো এমন একজন রাজনীতিবিদ যিনি ক্ষমতার জন্য যে কোনো সময়ে যে কোনো রূপ নিতে পারেন? এই প্রশ্নটাই আপনাদের জন্য রইল।